প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। হাজী কাশেম আলী মহিলা ডিগ্রি কলেজ, মুক্তাগাছা, ময়মনসিংহ আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে আমি ফরিদ আহমেদ, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, তোমাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা রাখি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। আজকে আমি আলোচনা করব বিবিএ অনার্স ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষে মাইক্রো ইকোনমিক্স অর্থাৎ ব্যষ্টিক অর্থনীতি নিয়ে। আজকে আমার আলোচ্য বিষয় ব্যষ্টিক অর্থনীতির তৃতীয় অধ্যায়, চাহিদা ও যোগানের মৌলিক উপাদান সমূহ থেকে চাহিদার কিছু অংশ আলোচনা করব। আমি সরাসরি আমার পাঠে চলে যাচ্ছি। প্রথমেই কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন আলোচনা করব। প্রথমে আছে চাহিদা কি বা অর্থনীতিতে চাহিদা কি। সাধারণত চাহিদা বলতে কোনো দ্রব্য পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষাকে বলা হয়, কিন্তু অর্থনীতিতে শুধুমাত্র ক্রেতার এই ইচ্ছা বা আকাঙ্ক্ষাকে চাহিদা বলা হয় না। অর্থনীতির ভাষায় কোনো নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট দামে একজন ক্রেতা কোনো দ্রব্যের যে পরিমাণ ক্রয় করতে ইচ্ছা বা আকাঙ্ক্ষা পোষণ করে তাকেই চাহিদা বলা হয়। আমি আবার রিপিট করছি যে অর্থনীতির ভাষায় কোনো নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট দামে একজন ক্রেতা কোনো দ্রব্যের যে পরিমাণ ক্রয় করতে ইচ্ছা বা আকাঙ্ক্ষা পোষণ করে তাকেই চাহিদা বলে। তারপরে আমি আলোচনা করছি চাহিদা অপেক্ষক কি। অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে কোনো দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে এবং দাম কমলে চাহিদা বাড়ে। দাম ও চাহিদার পরিমাণে এই মধ্যকার পার্থক্য বা সরাসরি সম্পর্ককে যে গাণিতিক সমীকরণের মাধ্যমে প্রকাশ করা হয় তাকেই চাহিদা অপেক্ষক বলে। আমি আবার রিপিট করছি যে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে কোনো দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে এবং দাম কমলে চাহিদা বাড়ে। দাম ও চাহিদার এই পরিমাণের এই মধ্যকার পার্থক্য ও বা সরাসরি সম্পর্ককে যে সমীকরণের মাধ্যমে প্রকাশ করা হয় তাকেই চাহিদা অপেক্ষক বলে। তারপরে আছে পরিপূরক দ্রব্য কাকে বলে। পরিপূরক দ্রব্য, যদি কোনো একটি দ্রব্য ব্যবহার করতে গেলে অন্য একটি দ্রব্য ব্যবহারের প্রয়োজন হয় তবে তাকে একে অপরের পরিপূরক দ্রব্য বলা হয়। যদি কোনো একটি দ্রব্য ব্যবহার করতে গেলে অন্য একটি দ্রব্য ব্যবহারের প্রয়োজন হয় তবে তাকে একে অপরের পরিপূরক দ্রব্য বলে। যেমন মোবাইল ও সিম, আমরা যদি মোবাইল ফোন ইউজ করতে চাই তাহলে অবশ্যই আমাদের কি প্রয়োজন? সিমের প্রয়োজন। তাহলে মোবাইল ও সিম পরিপূরক দ্রব্য। চা ও চিনি, কারণ চা ব্যবহার করতে গেলে অবশ্যই চিনির প্রয়োজন আছে, তাহলে চা ও চিনি হলো পরিপূরক দ্রব্য। এছাড়াও আমরা যদি বলি কালির সাথে কলমের সম্পর্ক, তাহলে যে কলম ব্যবহার করতে গেলে অবশ্যই কি করতে হবে? কালির প্রয়োজন হবে, তাহলে কালি ও কলম হলো কি? পরিপূরক দ্রব্য। তারপরে আছে আমাদের যে পরিবর্তক বা বিকল্প দ্রব্য। যদি কোনো একটি দ্রব্য ব্যবহারের পরিবর্তে অন্য একটি দ্রব্য ব্যবহার করা হয় বা যায় তাকে কি বলা হবে? যে বিকল্প বা পরিবর্তক দ্রব্য। আমি আবার রিপিট করছি যে যদি কোনো একটি দ্রব্য ব্যবহারের পরিবর্তে অন্য একটি দ্রব্য ব্যবহার করা যায় তবে তাকে একে অপরের পরিবর্তক বা বিকল্প দ্রব্য বলা হয়। যেমন যে আমরা চাউলের পরিবর্তে আটা ব্যবহার করতে পারি, তাহলে চাউল ও আটা হলো কি? পরিবর্তক দ্রব্য। চায়ের পরিবর্তে আমরা কফি ব্যবহার করতে পারি, তাহলে চা ও কফি পরিবর্তক
দ্রব্য, অথবা আমরা চিনির পরিবর্তে গুড় ব্যবহার করতে পারি, তাহলে চিনি ও গুড় হলো পরিবর্তক দ্রব্য। এখন একটি আমি বড় প্রশ্ন তোমাদের আলোচনা করব। যে প্রথমে আছে যে একটি কাল্পনিক চাহিদা অপেক্ষক থেকে চাহিদা রেখা অঙ্কন করা। একটি কাল্পনিক চাহিদা অপেক্ষক থেকে চাহিদা রেখা অঙ্কন করা। এখানে প্রথমে আমরা ধরি চাহিদা অপেক্ষক ডি সমান মানে ডিমান্ড, চাহিদা সমান 2p মানে প্রাইস, মানে এখানে যেখানে ডি সমান হলো চাহিদার পরিমাণ, পি সমান হলো দ্রব্য বা পণ্যের দাম, দ্রব্যের দাম। তাহলে আমরা এইখানে চাহিদা ডি মানে ডিমান্ড, আর প্রাইস হচ্ছে কি মূল্য, কোনো দ্রব্যের মূল্য। আমরা জানি মূলত যে দামের পরিবর্তনের ফলেই চাহিদার বিভিন্ন পরিবর্তন ঘটে। যে দাম যদি ভিন্ন হয়, চাহিদাও ভিন্ন হয়। সেই ক্ষেত্রে আমরা যদি বিভিন্ন দাম ধরে নিই, তাহলে আমরা বিভিন্ন প্রকার চাহিদার পরিমাণ পেয়ে যাব। তাহলে আমরা দেখি যে দাম যখন আমরা দামের একটা মান ধরি, পি সমান 1 টাকা হলে চাহিদা ডিমান্ড ডি সমান 10 মাইনাস 2 ইন্টু 1, কারণ পি এর মান এখানে প্রাইস ধরছি আমরা 1, তাহলে 10 মাইনাস 2 হলো 8 একক, চাহিদা পেলাম আমরা 8 একক। আবার দাম পি সমান 2 টাকা হলে, এই 2 টাকা হলে চাহিদা ডি সমান 10 মাইনাস 2 ইন্টু পি এর মান এই ক্ষেত্রে 2, তাহলে 4, তাহলে 2 গুণে 4, 10 মাইনাস 4 সমান 6 একক। দাম পি সমান 3 টাকা হলে চাহিদা ডি সমান 10 মাইনাস 2 ইন্টু 3, তাহলে 4, এখানে 6 আর এখানে হলো 10 মাইনাস 6 4 একক। এইভাবে আমরা বিভিন্ন দামে যদি আমরা মূল্য ধরি বা দাম ধরি, তাহলে সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন প্রকার চাহিদার পরিমাণ নির্ণয় করতে পারবো। তাহলে আমরা চাহিদা সূচি নির্ণয় করে নিই। চাহিদা সূচির বাম পাশে থাকে দাম আর ডান পাশে থাকে চাহিদার পরিমাণ। যে দাম টাকা, চাহিদা এখানে হলো একক হিসাবে। পণ্যের দাম যখন আমরা 1 টাকা ধরছি, চাহিদার পরিমাণ হয়েছে 8 একক। পণ্যের দাম যখন আমরা 2 টাকা ধরেছি, চাহিদার পরিমাণ হয়েছে 6 একক। যখন আমরা 3 টাকা ধরেছি, চাহিদা হয়েছে 4 একক। এছাড়া আমরা যদি আরো বের করতে চাই, তাহলে আমাদের আরো পি এর মান ধরে তারপরে বের করতে হবে। এখন আমরা এই চাহিদা সূচির ভিত্তিতে চাহিদা রেখা অঙ্কন করি। মূলত আমরা জানি যে চাহিদা বিধি অনুযায়ী দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে, আর দাম কমলে চাহিদা বাড়ে। আমরা লিখি এখন চাহিদা রেখা অঙ্কন। আমরা প্রথমে একটা চিত্র এঁকে নেই। এটাকে ধরি আমরা ও এক্স অক্ষ, মানে চাহিদার
পরিমাণ, ও এক্স অক্ষের চাহিদার পরিমাণ, এটা একক, আর এটা হলো দাম। দাম তাহলে আমরা যেহেতু তিনটা একক পেয়েছি, তাই আমরা তিনটা নিলাম, তিনটা দাম পেয়েছি, তিনটা দাম নিলাম। আর এটা হলো ও ওয়াই অক্ষ দাম। তাহলে আমরা প্রথমে 4, 6, 8, আর এখানে ছিল 1, 2, 3, মানে 1 টাকা, 2 টাকা, 3 টাকা। ঠিক, এখন আমরা দেখি যে দ্রব্যের দাম যখন 1 টাকা, চাহিদার পরিমাণ কত? 8 একক। তাহলে এটা আমরা একটু ব্লক করে নিই। তোমরা অবশ্যই পরীক্ষায় এগুলি স্কেল দিয়ে করবে, তাহলে এই চিত্রটা সুন্দর দেখা যাবে এবং সোজা হবে। দ্রব্যের দাম যখন 2 টাকা, চাহিদার পরিমাণ ছিল সূচিতে আমাদের 6 একক। তাহলে আমরা এখানে 6 একক বানিয়ে নেই, 6 একক। তারপরে আছে দ্রব্যের দাম যখন 4, তাহলে চাহিদার পরিমাণ, দ্রব্যের দাম যখন 3, চাহিদার পরিমাণ তখন 4 একক। আমরা এই যে ছেদক বিন্দুগুলি আছে, এই তিনটা ছেদককে আমরা যোগ করে দিই, তাহলে এই রেখাটাই মূলত হলো চাহিদা রেখা। আমরা ধরে নিই ডি ড্যাশ, মানে ডিমান্ড কার্ভ, চাহিদা রেখা। ডিমান্ড কার্ভ মানে চাহিদা রেখা। এখন আমরা বর্ণনা দিব যে প্রথমে কি, যে উপরের চিত্রে, এই যে উপরের চিত্রটা, সেইখানে উপরের চিত্রে ও এক্স অক্ষে চাহিদার পরিমাণ, চাহিদার পরিমাণ পরিমাণ এবং ও ওয়াই অক্ষে দ্রব্যের দাম ধরা হয়েছে বা নির্দেশ করা হয়েছে। চিত্রে ও এক্স অক্ষে দাম, আমরা চাহিদার পরিমাণ, আর ও ওয়াই অক্ষে ধরছি আমরা যে দ্রব্যের দাম। দ্রব্যের দাম যখন 1 টাকা, দ্রব্যের দাম যখন 1 টাকা, মানে 1 টাকা হয়, তখন 1 টাকা হলে চাহিদার পরিমাণ কত? 8 একক। চাহিদার পরিমাণ 8 একক হয়, যা এই যে এ বিন্দুতে চাহিদা দামের সম্পর্ক নির্দেশ করছে। এ বিন্দুতে দাম ও চাহিদার সম্পর্ক নির্দেশিত হয়েছে। এইভাবে দ্রব্যের দাম যখন আরো বৃদ্ধি পাবে, যেমন 2 টাকা বা 3 টাকা হবে, চাহিদার পরিমাণ তখন কমে আসবে। আমরা লিখি যে আবার দ্রব্যের দাম যখন 2 ও 3 টাকা, মানে 2 and 3 টাকা হয়, চাহিদার পরিমাণ হ্রাস পেয়ে যথাক্রমে এই যে হ্রাস পেয়ে 2 টাকা যখন হয়েছে 6 একক হয়েছে, যখন 3 টাকা হয়েছে তখন 4 একক হয়েছে, যথাক্রমে 6 ও 4 একক হ্রাস পেয়ে 4 একক হয়, যা বি আর সি বিন্দুতে দাম ও চাহিদা সম্পর্ক নির্দেশ করেছে বা নির্দেশিত হয়েছে। এখন দাম ও চাহিদার যে সম্পর্ক নির্দেশিত বিন্দু এ বি সি, এই তিনটা আমরা যোগ করে নিই। এই তিনটি যোগ করলে আমাদের কি হবে, যে আমরা একটা রেখা পাবো, যেটাকে বলা হয় ডিমান্ড কার্ভ বা চাহিদা রেখা। দাম ও
ও চাহিদার চাহিদার সম্পর্ক নির্দেশিত নির্দেশিত বিন্দু এ বি সি যোগ করে যে বি ডি রেখা পাওয়া যায় তাই হলো চাহিদা রেখা। এভাবেই আমরা একটি কাল্পনিক চাহিদা অপেক্ষক থেকে সহজে একটি কাল্পনিক রেখা অঙ্কন করতে পারি। তাহলে আমি আরেকটি প্রশ্ন তোমাদের আলোচনা করছি যে চাহিদার নির্ধারক সমূহ বা কি কি কারণে চাহিদার স্থান পরিবর্তন ঘটে। চাহিদার নির্ধারক সমূহ আলোচনা করো। চাহিদার নির্ধারক সমূহ আলোচনা করো। কোনো পণ্যের চাহিদা সবসময় একরকম থাকে না। কোনো সময় কোনো দ্রব্যের চাহিদা বেশি থাকে, আবার কোনো ক্ষেত্রে কোনো দ্রব্যের চাহিদা কম থাকে। এই কম বা বেশি হওয়ার প্রধান কারণ হলো দামের পরিবর্তন। যে পণ্যের দামের ভিন্নতার জন্যই মূলত চাহিদার পরিবর্তন ঘটে থাকে। এখন এই দাম ছাড়াও অন্যান্য যেসব কারণে চাহিদা নির্ধারিত হয় বা চাহিদার পরিবর্তন ঘটে সেইগুলো নিয়ে আমি আলোচনা করব। তার মধ্যে প্রথমে আছে ক্রেতার আয়ের পরিবর্তন। আমি পয়েন্ট আকারে লিখে দিচ্ছি যে ক্রেতার আয়ের পরিবর্তন। সাধারণত ক্রেতার আয় বাড়লে তার চাহিদার পরিমাণ বাড়ে, আবার আয় কমলে চাহিদার পরিমাণ হ্রাস পায়। যেমন কোনো লোকজনের যদি আমরা দেখি তার অর্থের পরিমাণ বেশি থাকে তার হাতে, তাহলে সে বেশি পরিমাণে কোনো পণ্য সে ক্রয় করবে। টাকা হাতে থাকলে সে ক্রয় করবে, আবার যদি টাকা হাতে না থাকে তাহলে সে কি করবে না, কোনো পণ্য ক্রয় করবে না। এই জন্য দেখা যায় যে ক্রেতার যদি আয় বাড়ে তাহলে কোনো পণ্যের চাহিদা বৃদ্ধি পায়, আবার যদি আয় কমে তাহলে কোনো পণ্যের চাহিদা হ্রাস পায়। মূলত এর জন্যই চাহিদার কি পরিবর্তন ঘটে থাকে। তারপরে আছে 2 নম্বর যে রুচি ও অভ্যাসের পরিবর্তন। রুচি ও অভ্যাসের পরিবর্তন। আধুনিক এই ব্যবসায় জগতে আমরা জানি প্রতিনিয়ত বিভিন্ন কোম্পানি বা উৎপাদনকারী বা উদ্যোক্তা বিভিন্ন নতুন পণ্য দ্রব্য উৎপাদন করে থাকে, যার জন্য দেখা যায় ক্রেতারা নতুন পণ্যের প্রতি আকৃষ্ট হয়। আগে যে ধরনের পণ্য ক্রেতা ব্যবহার করত, এখন সেই পণ্যগুলি কম আকারে ব্যবহার করি বা অনেক সময় করেই না। সেই ক্ষেত্রে দেখা যায় নতুন পণ্যের একটা চাহিদা সৃষ্টি হয়, মানে বৃদ্ধি পায়, কিন্তু পুরাতন পণ্যের চাহিদা হ্রাস পায়। যদি আমরা এমনিতে দেখি যে পুরাতন আমরা মোবাইল যারা ব্যবহার করি, যে আমরা আগে সবসময় ছিল বাটন মোবাইল, আর বর্তমানে দেখা যায় যে বাটন মোবাইলের পরিবর্তে বিভিন্ন সুবিধা সম্বলিত বিভিন্ন কোম্পানি মোবাইল তৈরি করেছে বা উৎপাদন করেছে, সেইগুলি এখন আমরা ব্যবহার করি। তার মানে কি, পুরাতন পণ্যগুলি এখন আমরা ব্যবহার করি না, নতুন পণ্যগুলি আমরা ব্যবহার করি। এই জন্য বলা হয় ক্রেতার রুচি ও অভ্যাসের পরিবর্তনের কারণেই চাহিদার পরিবর্তন ঘটেছে, মানে পুরাতন পণ্য থেকে নতুন পণ্যের দিকে চাহিদা বৃদ্ধি পেয়েছে। তাই বলা যায় যে রুচি ও অভ্যাসের পরিবর্তনের জন্য চাহিদার পরিবর্তন ঘটে বা চাহিদা নির্ধারিত হয়ে থাকে। তারপরে আছে ঋতুর পরিবর্তন। ঋতুর পরিবর্তন সাধারণত যে কোনো দেশেই ঋতুর পরিবর্তনের জন্য পণ্যের চাহিদার পরিবর্তন ঘটে থাকে। যেমন যে গরমের দিনে আমরা জানি বরফের চাহিদা বৃদ্ধি পায়,
কিন্তু এই শীতকালে কি এই বরফের চাহিদা হ্রাস পায়। আবার যদি আমরা শীতকালে দেখি তাহলে দেখতে পারবো শীতকালে মোটা কাপড় বা গরম পোশাক যাকে বলা হয় সেই গরম পোশাকের চাহিদা বৃদ্ধি পায়, কিন্তু গরমের কালে গরম পোশাকের চাহিদা কি পায়, হ্রাস পায়। তাহলে দেখা যায় যে যে কোনো দেশের ঋতুর পরিবর্তনের জন্য পণ্যের চাহিদার পরিবর্তন হয়ে থাকে। তারপরে আছে আমাদের যে জনসংখ্যার পরিবর্তন। যদি আমরা দেখি জনসংখ্যার পরিবর্তন, জনসংখ্যার পরিবর্তন, জনসংখ্যার পরিবর্তনের জন্য চাহিদার পরিবর্তন হতে পারে বা জনসংখ্যার পরিবর্তন চাহিদাকে নির্ধারিত করে থাকে। যেমন যে যদি দ্রুত আকারে জনসংখ্যা বৃদ্ধি পায় সেক্ষেত্রে চাহিদার পরিমাণ কি বৃদ্ধি পাবে। আবার যদি জনসংখ্যা হ্রাস পায় তাহলে কি ক্রেতার সংখ্যাই কমে যাবে, সেই ক্ষেত্রে চাহিদার পরিমাণ হ্রাস পাবে। কি বলছি যে জনসংখ্যার পরিবর্তন চাহিদার পরিবর্তন করে থাকে। যদি দ্রুত আকারে জনসংখ্যা বেড়ে যায় তাহলে সেই ক্ষেত্রে কি ক্রেতার পরিমাণ বৃদ্ধি পাবে, তাই চাহিদার পরিমাণও কি পাবে, বৃদ্ধি পাবে। আর যদি জনসংখ্যা হ্রাস পায় সেক্ষেত্রে ক্রেতার পরিমাণ কমে যাবে, চাহিদাটাও হ্রাস পাবে বা চাহিদা কমে যাবে। তাই বলা যায় জনসংখ্যার পরিবর্তনের জন্য চাহিদার স্থান পরিবর্তন ঘটে থাকে। তারপরে আমরা দেখি 5 নম্বরে আছে যে বিকল্প দ্রব্যের দামের পরিবর্তন, বিকল্প দ্রব্যের দামের পরিবর্তনের জন্য চাহিদার পরিবর্তন ঘটে। বিকল্প দ্রব্য আমরা জানি যে একটি ব্যবহারের পরিবর্তে অন্য দ্রব্যটি ব্যবহার করা হলে তাকে কি বলে, বিকল্প দ্রব্য। এখন দেখা গেল যে যদি বাজারে চিনির দাম বেড়ে যায় তাহলে লোকজন কি করবে, চিনি ক্রয় না করে গুড় ক্রয় করবে বেশি পরিমাণে, মানে গুড়ের চাহিদাটা বৃদ্ধি পাবে। কারণ কি চিনি আর গুড় বিকল্প দ্রব্য, মানে চিনির পরিবর্তে লোকজন তখন গুড় ক্রয় করবে বেশি, মানে গুড়ের চাহিদাটা বৃদ্ধি পাবে। যদিও গুড়ের দাম অপরিবর্তিত থাকে, গুড়ের দাম আগে যা ছিল এখন তাই আছে, কিন্তু চিনির দাম কি হয়েছে, বৃদ্ধি পাইছে। তাই বলা যায় যে বিকল্প দ্রব্যের দামের পরিবর্তনের জন্য চাহিদার পরিবর্তন হয়ে থাকে। তারপরে আছে যে পরিপূরক দ্রব্যের দামের পরিবর্তন, এই পরিপূরক দ্রব্যের দামের পরিবর্তনের জন্য চাহিদার পরিবর্তন ঘটে থাকে। পরিপূরক দ্রব্য বলতে মূলত আমরা জানি যে কোনো একটি দ্রব্য ব্যবহার করতে গেলে যদি অন্য একটি দ্রব্য ব্যবহারের প্রয়োজন হয় তবে তাকে পরিপূরক দ্রব্য বলে। এই পরিপূরক দ্রব্যের পরিবর্তনের জন্য চাহিদার পরিবর্তন ঘটে থাকে। যেমন আমরা দেখি যদি কাগজের দাম কমে যায় সেই ক্ষেত্রে কাগজের চাহিদা বৃদ্ধি পাবে। কাগজের দাম কমে গেলে কাগজের চাহিদা বৃদ্ধি পাবে। কাগজের সেই সাথে সাথে কাগজের যে পরিপূরক দ্রব্য আছে, যে কলম বা কালির চাহিদাও সেই ক্ষেত্রে কি পাবে, বৃদ্ধি পাবে। কারণ যে লোকজন বা ক্রেতা যে কাগজের দাম কমার জন্য বেশি পরিমাণে তারা ক্রয় করবে, সেই ক্ষেত্রে দেখা যাবে তার পরিপূরক দ্রব্য কলমও তারা ক্রয় করবে। সেই ক্ষেত্রে দেখা যাবে যে পরিপূরক দ্রব্যের এই দাম কমার ফলে যে চাহিদার পরিমাণটা বৃদ্ধি পেয়ে গেল, সেই ক্ষেত্রে তার পরিপূরক দ্রব্যের দামও বৃদ্ধি পায়, যার জন্য চাহিদার পরিবর্তন ঘটে। তারপরে আছে সম্পদ বন্টনের পরিবর্তন। সম্পদ বন্টনের পরিবর্তনের জন্য চাহিদার পরিবর্তন হয়। এর কারণ হলো যদি দেশের সকল সম্পদ শুধুমাত্র মুষ্টিমেয় ধনীদের হাতে তাহলে কি হবে, যে বিলাসজাত যে দ্রব্যগুলি আছে তার চাহিদা বৃদ্ধি পাবে। আবার দেশের সম্পদ যদি জনসাধারণের মাঝে সমানভাবে বন্টন করে দেওয়া হয় সেক্ষেত্রে প্রয়োজনীয় যে দ্রব্য আছে সেই দ্রব্যের চাহিদা বৃদ্ধি পাবে। তাই বলা যায় যে সম্পদের সুষম বন্টন এই পরিবর্তনটাও এই চাহিদার পরিবর্তন করে থাকে।
তারপরে আমরা দেখি করের পরিবর্তন। করের পরিবর্তন, করের পরিবর্তন বা করের পরিবর্তন দ্বারাও চাহিদা নির্ধারিত হয়। যেমন কর যদি হ্রাস করা হয় সেই ক্ষেত্রে ক্রেতার ক্রয় ক্ষমতা বৃদ্ধি পায়। কর হ্রাস করা হলে ক্রেতার ক্রয় ক্ষমতা বৃদ্ধি পায়, ফলে চাহিদাও বৃদ্ধি ঘটে। আবার যদি কর হ্রাস করা হয় ক্রেতার ক্রয় ক্ষমতা হ্রাস পায়। সেই ক্ষেত্রে দেখা যাবে কি যে ক্রেতার করের হার যদি বৃদ্ধি করা হয় সেই ক্ষেত্রে ক্রেতার ক্রয় ক্ষমতা হ্রাস পাবে, সেই ক্ষেত্রে চাহিদার পরিমাণও হ্রাস ঘটবে। আবার যদি কর হ্রাস করা হয় সেই ক্ষেত্রে ক্রেতার ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে, চাহিদার পরিমাণও সেই ক্ষেত্রে বৃদ্ধি পাবে। এভাবে করের পরিবর্তনটাও চাহিদার পরিবর্তন ঘটিয়ে থাকে। তারপরে আছে আমাদের 9 নম্বরে সঞ্চয় প্রবণতা। সঞ্চয় প্রবণতা চাহিদার আরেকটি নির্ধারক হলো সঞ্চয় প্রবণতা। যদি লোকের মাঝে এই সঞ্চয় প্রবণতার একটা কাজ করে, যে মানুষ বা লোকজন যদি এই সম্পদ জমানোর বা সঞ্চয় করার চেষ্টা করে সেই ক্ষেত্রে চাহিদার পরিমাণ হ্রাস পায়। আবার যদি সঞ্চয় প্রবণতা মানুষের মাঝে না থাকে তাহলে তার যা আয় থাকবে সে তা ব্যয় করার চেষ্টা করবে, সেই ক্ষেত্রে চাহিদার পরিমাণ বৃদ্ধি পাবে। মানে সঞ্চয় প্রবণতা থাকলে চাহিদার পরিমাণ হ্রাস পায়, কারণ জমায় তখন হাতে কোনো টাকা থাকে না। কিন্তু যদি সঞ্চয় প্রবণতা না থাকে সেই ক্ষেত্রে চাহিদার পরিমাণ বৃদ্ধি পায়। তারপরে আছে সর্বশেষ যেটা বা আরো অনেকগুলি আছে, যে অবাধ আন্তর্জাতিক বাণিজ্য। অবাধ আন্তর্জাতিক বাণিজ্য। আন্তর্জাতিক বাণিজ্য, অবাধ আন্তর্জাতিক বাণিজ্য দ্বারাও চাহিদা নির্ধারিত বা চাহিদার পরিবর্তন ঘটে থাকে। যদি অবাধ বাণিজ্য থাকে তাহলে দেখা যাবে যে দেশীয় পণ্যে, নতুন পণ্যের যে চাহিদা তা হ্রাস পায়। কারণ হচ্ছে তখন অবাধ বাণিজ্য থাকে, যে কোনো পণ্য বাজারে আসতে পারে, সেই ক্ষেত্রে দেখা যায় নতুন পণ্যের চাহিদা হ্রাস পায়। কিন্তু যদি দেশে সংরক্ষিত এই বাণিজ্য থাকে তাহলে সেই ক্ষেত্রে চাহিদার পরিমাণ বৃদ্ধি পায়, কারণ তখন সব পণ্য বাজারে আসতে পারে না, কারণ এই বাণিজ্যের বিভিন্ন নীতিমালা থাকে, যার জন্য দেখা যায় যে অবাধ বাণিজ্যের জন্য এই নতুন পণ্যের চাহিদা হ্রাস পায়। আবার এই সংরক্ষিত বাণিজ্যের জন্য ওই পণ্যের চাহিদা, নতুন পণ্যের চাহিদা বৃদ্ধি পায়। এভাবেই চাহিদা নির্ধারিত হয়। এই বিভিন্ন কারণে চাহিদার পরিবর্তন ঘটে থাকে। এছাড়াও বিভিন্ন আরো অনেক কারণ আছে, সরকারের বিভিন্ন নীতিমালা, যোগানের হ্রাস বৃদ্ধির জন্য চাহিদার নির্ধারণ হয়ে থাকে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজকের ক্লাস সবাইকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।